পাঠ করছি সিগমুন্ড ফ্রয়েডের লেখা বই মনোসমীক্ষণের ভূমিকা স্নায়ুরোগ। ভাষান্তর করেছেন অর্প্রতন বোস। অধ্যায় 2। উপসর্গের অর্থ। আমার আগের বক্তৃতায় আমি ব্যাখ্যা করে বলেছিলাম যে গবেষণামূলক মনোচিকিৎসাবিদ্যা অর্থাৎ সাইকায়াট্রি এক একটি উপসর্গের প্রকৃত রূপ বা বিষয়বস্তু নিয়ে খুব কমই মাথা ঘামায়, কিন্তু মনোসমীক্ষণ বস্তুত পক্ষে এখান থেকে কাজ শুরু করে এবং মনে করে প্রতিটি উপসর্গের নিজস্ব অর্থ আছে, আর তার সঙ্গে আছে রোগীর জীবনের অভিজ্ঞতার বিশেষ যোগ। স্নায়ুরোগের উপসর্গ যে অর্থপূর্ণ তা 1880 থেকে 82 সালে প্রথম আবিষ্কার করেন জে ব্রয়ার, এক হিস্টিরিয়া রোগের সফল আরোগ্য অনুধাবন করে, যা কিনা তারপর থেকে বিশেষ খ্যাতি লাভ করেছে। একথা অবশ্য সত্য যে পি জ্যানে তার নিজস্ব গবেষণায় এ বিষয়ে স্বতন্ত্রভাবেই সিদ্ধিলাভ করেন এবং তার গবেষণাপত্র ব্রয়ারের আগেই প্রকাশিত হয়। ওই ফরাসি গবেষকের এক দশক পরে অর্থাৎ 1993 থেকে 95 সালে ব্রয়ার আমার সঙ্গে একত্রে গবেষণা করার সময়ই তার পর্যবেক্ষণ প্রকাশ করেন। অবশ্য কে আগে আবিষ্কার করলেন সে তথ্য আমাদের কাছে তত গুরুত্বপূর্ণ নয়, কেননা আপনারা নিশ্চয় জানেন প্রত্যেক আবিষ্কারই একাধিকবার ঘটে এবং কোনো আবিষ্কারই একবারে সম্পূর্ণ হয় না। আমেরিকার নামকরণ কলম্বাসের নামে হয়নি। ব্রয়ার এবং জ্যানের আগেই মহান চিকিৎসাবিদ ল্যারে মত প্রকাশ করেন যে এমনকি উন্মাদের অমূল প্রত্যয়েরও অর্থ আছে, অর্থাৎ ডিলিউশন। এটা প্রমাণ করা যায় যদি আমরা জানি কিভাবে ওই অমূল প্রত্যয়ের ভাষান্তর করা সম্ভব। আমার স্বীকার করতে দ্বিধা নেই যে বহুদিন পর্যন্ত জ্যানেকে আমি বিশেষ মর্যাদা দিয়েছি তার স্নায়ুরোগের উপসর্গসমূহের ব্যাখ্যার জন্য, কেননা তার মতে ওই সব উপসর্গ হচ্ছে অচেতন বা নির্জ্ঞান ধারণার বহিঃপ্রকাশ, যা রোগীর মনকে অধিকার করে থাকে। কিন্তু তারপর থেকে লক্ষ্য করছি ওই বিষয়ে জ্যানে একটু নীরবতা অবলম্বন করেছেন। যেন তিনি নির্জ্ঞান মন বলতে বুঝিয়েছেন নেহাতই কোনো কথা বলার ধরন, কোনো শব্দ যার বিশেষ কোনো অর্থ নেই, নেহাতি একটা কথা বলার কায়দা, যেন এটা বলে তিনি যথার্থই বাস্তব কিছু বোঝাচ্ছেন না। এরপর থেকে আমি আর জ্যানের মতামত বুঝতে পারিনি, কিন্তু আমি এখনও মনে করি জ্যানে নিজেকে এক মহৎ আবিষ্কারের কৃতিত্ব থেকে বঞ্চিত করেছেন। তাহলে দেখা যাচ্ছে স্নায়ুরোগের ওইসব উপসর্গের ভুল বা স্বপ্নের মতোই নিজস্ব কোনো অর্থ আছে এবং তাদের মতোই রোগীর জীবনের সঙ্গে তা সম্পর্কযুক্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যার কিছু দৃষ্টান্ত আমি এখন উপস্থাপন করব। আমি আপনাদের কাছে জোর দিয়ে বলবো, যদিও প্রমাণ করতে পারবো না যে প্রতিটি ক্ষেত্রেই এটা সত্য, তবে যদি কেউ নিজে পরখ করে দেখতে চান তাহলে তিনিও এর সত্যতা বিশ্বাস করবেন। কয়েকটি বিশেষ কারণের জন্যই আমি হিস্টিরিয়ার এলাকা থেকে কোনো দৃষ্টান্ত হাজির করছি না। আমি উদাহরণ হাজির করব আরেক ধরনের অত্যন্ত উল্লেখযোগ্য স্নায়ুরোগ থেকে। তে সম্পর্কে আমি এখন প্রাথমিক কিছু কথা বলবো। এদের আমরা বলি আবেশমূলক স্নায়ুরোগ বা অবসেশনাল নিউরোসিস, যা বহু পরিচিত হিস্টিরিয়ার মতো দারুণ জনপ্রিয় নয়। এই রোগ তত শোরগোল তুলে নজর কাড়ে না। এই রোগ যেন রোগের নেহাতি কোনো ব্যক্তিগত ব্যাপার। এর প্রায় কোনো শারীরিক বহিঃপ্রকাশ নেই এবং এর সমস্ত উপসর্গই মনোজগতের। আবেশমূলক স্নায়ুরোগ অবসেশনাল নিউরোসিস এবং হিস্টেরিয়া, এই দুই ধরনের স্নায়ুরোগের উপর ভিত্তি করেই মনোসমীক্ষণ বিদ্যা প্রথমে গড়ে ওঠে এবং এদের চিকিৎসার ক্ষেত্রে এই মনোসমীক্ষণ তার প্রথম কিছু বিজয় অর্জন করে। আবেশমূলক স্নায়ুরোগে দেখা যাবে মানসিক থেকে শারীরিক বহিঃপ্রকাশে রহস্যময়ভাবে লাফ দেওয়ার ঝোঁক অনুভূতি, এবং আমাদের মনোসমীক্ষণিক বিদ্যার কাছে তা হিস্টেরিয়ার চেয়েও বোঝার পক্ষে অনেক বেশি সহজ ও স্বচ্ছ। আমরা বুঝতে পেরেছি এই আবেশমূলক স্নায়ুরোগ বা অবসেশনাল নিউরোসিস স্নায়ুরোগের চূড়ান্ত কিছু বৈশিষ্ট্য প্রদর্শন করে। এই আবেশমূলক স্নায়ুরোগ বা অবসেশনাল নিউরোসিস নিম্নলিখিত রূপ পরিগ্রহ করে। ইংরেজিতে কখনো কখনো একে কম্পালশন নিউরোসিসও বলা হয়। রোগীর মন এমন সব চিন্তাভাবনা দ্বারা অধিকৃত হয় যা সে নিজে পছন্দ করে না। সে এমন কিছু তাড়না বা আবেগ বোধ করে যা তার কাছে অপরিচিত, এবং সে এমন কিছু কাজ করতে বাধ্য হয় যা থেকে সে কোনো আনন্দ তো পায়ই না,
উপরন্তু যা আটকানোর ক্ষমতাও তার থাকে না। তার ভাবনা অর্থাৎ আবেশ সম্পূর্ণ অর্থহীন হতে পারে, অতএব অথবা এমন হতে পারে যা সম্পর্কে রোগীর কোনো আগ্রহই থাকে না, বা যা অধিকাংশ সময়ই নেহাতি তুচ্ছ নির্বুদ্ধিতা। প্রায় অধিকাংশ ক্ষেত্রে থেকে সূত্রপাত ঘটে কষ্টকর দুশ্চিন্তার জমাট বেঁধে ওঠা, যা কিনা রোগীকে নিঃশেষে অবসন্ন করে তোলে ও শেষকালে রোগী অনিচ্ছা সত্ত্বেও এরকম মানসিক অবসাদের কাছে আত্মসমর্পণ করে। নিজের ইচ্ছার বিরুদ্ধে সে এমন সব কাল্পনিক বিষয়ে উদ্বেগ বোধ করে যাতে মনে হয় এ যেন তার জীবন মরণের ব্যাপার। তার নিজের মধ্যে সে লক্ষ্য করে ছেলে মানুষে আবেগ যা সম্পূর্ণ অর্থহীন অথচ ভয়ানক ভীতিপ্রদ। যেমন ধরা যাক মারাত্মক কোনো অপরাধ করার প্রলোভন যা সে নিজে প্রত্যাখ্যান করতে চায়, তার চরিত্র বিরুদ্ধ কাজ বলে, যার কাছ থেকে সে ভয়ানক আতঙ্কে পালিয়ে যেতে চায় এবং নিজেকে সেজন্যই নানা নিষেধাজ্ঞা, সতর্কতা ও বিধিনিষেধের শৃঙ্খলে বেঁধে রাখতে চায় যাতে ওরকম কোনো ভয়ঙ্কর অপরাধে সে জড়িয়ে না পড়ে। সত্যি কথা বলতে কি, সে কখনো এমনকি আক্ষরিক অর্থেই একবারের জন্য ওরকম কোনো ভয়ঙ্কর আবেগকে কাজে পরিণত করে না, বরং পালিয়ে বেড়ায় তার কাছ থেকে। সতর্কতায় বরং তার বেলায় জয়ী হয়। যা সে বাস্তবিক করে তা নেহাতি নির্দোষ কোনো কাজ, যাদের বলা হয় আবেশমূলক কাজ, অবসেসিভ অ্যাকশনস, যা অধিকাংশ ক্ষেত্রেই পুনরাবৃত্তিমূলক, যা অনেকটা দৈনন্দিন কাজকেই যেন আনুষ্ঠানিক চেহারা দেয়, যাতে প্রয়োজনীয় দৈনন্দিন কাজ যেমন বিছানায় শুতে যাওয়া, হাত মুখ ধোয়া, পোশাক পরা, বেড়াতে যাওয়া, এই সব সহজ কার্যকলাপ হয়ে যায় ভীষণ দীর্ঘমেয়াদী কোনো কষ্টকর কাজ, যেন ভয়ানক পরিশ্রমে যা সম্পন্ন করতে হয়। বিকারগ্রস্ত ধারণা, আবেগ ও কার্যকলাপগুলি কিন্তু একই পরিমাণে প্রতি ব্যক্তির ক্ষেত্রে নিষ্পন্ন হয় না, বরং উল্টে দেখা যায় যে নিয়ম করেই এর যে কোনো একটি বহিঃপ্রকাশ প্রধান ভূমিকা নেয়, যার দ্বারা রোগের নামকরণ করা যায়, কিন্তু তাদের যেটি সাধারণ উপাদান তাকে সহজে নির্ভুলভাবে চেনা যায়। এটি নিশ্চিতই কোনো উন্মাদ রোগ। আমার মনে হয় না এমনকি কোনো মনোচিকিৎসা বিদ্যাগত উন্মাদ কল্পনাতেও এসব কাজের উদ্ভাবনা সম্ভব। এবং আমাদের চোখের সামনে দৈনিক এসব ঘটনা না ঘটলে আমরা ভাবতেও পারতাম না এমন অবিশ্বাস্য সব ঘটনা ঘটতে পারে। একবারও কল্পনা করবেন না যেন এই ধরনের রোগীকে কোনো সুপদেশ দিয়ে আপনারা আটকাতে পারবেন, যাতে সে নিজের ওইসব উদ্ভট ধারণাকে পাত্তা না দেয়, বরং তা নিয়ে ওইসব অর্থহীন কাজের পরিবর্তে যেন বেশ যুক্তিসঙ্গত কোনো কাজ করে। মনে রাখবেন, সে নিজেই তা সবচেয়ে বেশি করতে চায়, কেননা সে নিজে তার দুরবস্থা সম্পর্কে সম্পূর্ণ সচেতন। এমনকি তার নিজের আবেশমূলক উপসর্গ অর্থাৎ অবসেশনাল সিম্পটমস সম্পর্কে আপনার মতামতকে সে সম্পূর্ণ সমর্থন করে, এমনকি স্বেচ্ছায় আপনার নির্দেশই পালন করতে চায়, কিন্তু দুর্ভাগ্য পারে না। তার আবিষ্ট অবস্থায় সে যেসব কাজ করে তার পেছনের শক্তি এতই জোরালো যে তার প্রতিরূপ স্বাভাবিক মনোজীবনে সম্পূর্ণ অনুপস্থিত। কেবল একটি রাস্তায় তার সামনে খোলা থাকে, সেই স্থান চুক্তি প্রয়োগ করে, বিনিময় প্রয়োগ করে। একটি নির্বোধ ধারণার পরিবর্তে সে আরেকটি অপেক্ষাকৃত কম নির্বোধ ধারণা গ্রহণ করতে পারে। একটি সতর্কতা বা নিষেধাজ্ঞার পরিবর্তে আরেকটি, একটি আনুষ্ঠানিক আচারের পরিবর্তে আরেকটি। তার একটি বাধ্যতামূলক মনোভাবের স্থানচ্যুতি ঘটাতে পারে, কিন্তু কোনোভাবে তাকে বাতিল করতে পারে না। এইভাবে তার সমস্ত উপসর্গের স্থানচ্যুতি ঘটনার ক্ষমতা, যা কিনা ওইসব উপসর্গের আদি চেহারার মৌলিক পরিবর্তন ঘটাতে পারে, শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় অসুখের প্রধান বৈশিষ্ট্য। এছাড়াও এটা খুবই উল্লেখযোগ্য যে এসব অবস্থায় পরস্পর বিরোধী মূল্যগুলি, মেরু বিরোধিতা বা পোলারিটি, যারা কিনা মনোজীবনে ব্যাপ্ত হয়ে থাকে, দেখা যাবে অসম্ভব প্রখরভাবে পরস্পরের সঙ্গে প্রভেদ বজায় রেখে আবির্ভূত হয়েছে। ইতিবাচক ও নেতিবাচক বৈশিষ্ট্য সম্পন্ন বাধ্যতাগুলি ছাড়াও দেখা যাবে বুদ্ধিবৃত্তির এলাকায় সন্দেহের আবির্ভাব ঘটেছে এবং ওই সংশয় ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, এমনকি সাধারণত যেসব ক্ষেত্রে নিশ্চয়তা থাকে সেখানেও দাদা বসিয়ে দেয়। এই সমস্ত জিনিসগুলি এবার একত্রে মিলেমিশে এক ক্রমবর্ধমান অনিশ্চয়তা নিয়ে আসে শক্তি ক্ষয় ও স্বাধীনতার সংকোচন। যদিও আবেশমূলক স্নায়ুরোগী, অবসেশনাল নিউরোটিক মূলত হয়ে থাকেন প্রচণ্ড শক্তিসম্পন্ন ব্যক্তি,
যার মতামত উচ্চমানের এবং গড়পড়তা লোকের তুলনায় যিনি অধিক মেধাসম্পন্ন। তিনি সাধারণত উচ্চ নৈতিক মান সম্পন্ন ব্যক্তি হন অতিরিক্ত বিবেক সম্পন্ন এবং সাধারণত নির্ভুল মতামতের অধিকারী। এবার কল্পনা করুন, এই পরস্পর বিরোধী চারিত্রিক বৈশিষ্ট্য এবং বিকৃতি বহিঃপ্রকাশের জটিল ধাঁধার মধ্যে নিজের দিশা খুঁজে পাওয়া কত শক্ত ব্যাপার। অবশ্য এই মুহূর্তে আমাদের লক্ষ্য হচ্ছে এই রোগের নিহাতি কিছু উপসর্গের ব্যাখ্যা দেয়া। মনোচিকিৎসাবিদ্যার রায়। আগের আলোচনার পরিপ্রেক্ষিতে অবশ্য আপনারা জানতে চাইতে পারেন, আবেশমূলক স্নায়ুরোগ সম্পর্কে সাম্প্রতিক মনোচিকিৎসাবিদ্যার অবদান কী। আমাকে বলতে হচ্ছে এই অবদান খুবই সামান্য। মনোচিকিৎসাবিদ্যা কেবল ওই বিভিন্ন বাধ্যবাধকতার কিছু নামকরণ করেছে মাত্র, ব্যাস, আর কিছু নয়। তার পরিবর্তে এই বিদ্যা কেবল এই সিদ্ধান্তে এসেছে যেসব ব্যক্তির অনুরূপ উপসর্গ দেখা যাবে তারা হচ্ছেন অবক্ষয়ী। এতে অবশ্য আমাদের কোনো লাভ হচ্ছে না। এটাতে কেবল জানা গেল মনোচিকিৎসাবিদ্যার মূল্যবোধ কেমন। জানা গেল তারা কেবলই দণ্ডাদেশ দিতে পারেন, কিন্তু কোনো ব্যাখ্যা নয়। মনে হচ্ছে তারা আমাদের ওই সিদ্ধান্তে আসতে বলছেন যে নির্দিষ্ট চরিত্র থেকে অবনতি ঘটার অর্থই হচ্ছে ব্যক্তির মধ্যে নানা উৎকট বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটা। অবশ্য এটা ঠিকই যে আমরা বিশ্বাস করি যাদের মধ্যে ওইসব উপসর্গ দেখা যাচ্ছে তারা অন্যান্য লোকদের তুলনায় আলাদা গোত্রের। কিন্তু আমরা জানতে চাইব, তার মানে কি তারা অবক্ষয়ী? অন্যান্য স্নায়ু রোগীদের তুলনায়, অন্যান্য হিস্টেরিয়া রোগী কিংবা পাগলদের তুলনায়? বোঝাই যাচ্ছে এরকম একটি চরিত্র নির্ণয় বড় বেশি ঢালাও ব্যাপার হয়ে গেল। এমনকি এটাও সন্দেহ হতে পারে যে এরকম ঢালাও চরিত্র নির্ণয় আদৌ যুক্তিসঙ্গত কিনা, যখন জানা যায় ওই একই ধরনের উপসর্গ বহু প্রতিভা সম্পন্ন পুরুষ ও নারীর মধ্যে দেখা গেছে, যারা তাদের প্রজন্মের ওপর গভীর প্রভাব বিস্তার করে গেছেন। আমরা অবশ্য নিজেদের সম্পর্কে কিছুটা সতর্ক বিচক্ষণতা এবং জীবনীকারীদের অসত্য ভাষণের জন্য ওই সব মনীষীদের অন্তরঙ্গ ব্যক্তিগত জীবন সম্পর্কে তেমন কিছুই জানতে পারি না। তবু অনেক সময় দেখা যায় এদের মধ্যে কারো কারো, যেমন এমিল জোলার, সত্যের প্রতি ছিল উন্মাদ আনুগত্য, এবং সেই সূত্রেই আমরা জানতে পারি তার এমন অনেক অদ্ভুত আবেশমূলক অভ্যাস অর্থাৎ অবসেশনাল হ্যাবিটস ছিল, যার জন্য তিনি আজীবন নিদারুণ কষ্ট ভোগ করেছেন। মনোচিকিৎসাবিদ্যা অবশ্য এই অসুবিধার হাত থেকে নিজেকে রেহাই দিয়েছে উক্ত মনীষীদের অবক্ষয় মহামানব আখ্যা দিয়ে। কিন্তু মনোসমীক্ষণ দেখিয়েছে যে ওইসব অসাধারণ অদ্ভুত উপসর্গ চিরকালের জন্যই অপসারণ করা যায় অন্যান্য স্নায়ুরোগীদের উপসর্গের মতোই, যারা কিনা অবক্ষয়ী নন। আমি নিজেই এই বিষয়ে অনেকবার সফল হয়েছি। আমি এবার আবেশমূলক উপসর্গের দুটি দৃষ্টান্ত হাজির করব, যার মধ্যে একটি পুরনো, অপরটি সাম্প্রতিক। আমি কেবল এই দুটির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখব, কেননা এই ধরনের বিবরণ অত্যাবশ্যকভাবে দীর্ঘ ও বিশদ হয়, যাতে প্রচুর খুঁটিনাটি থাকে। আবেশমূলক কাজের অর্থ। আবেশমূলক কাজের অর্থ। একজন 30 বছর বয়সী মহিলা সাংঘাতিক কিছু আবেশমূলক উপসর্গে ভোগেন। দিনের মধ্যে কয়েকবার তিনি নিম্নলিখিত অদ্ভুত কাজগুলি সম্পূর্ণ করতেন। তিনি তার ঘর থেকে দৌড়ে পাশের ঘরে যেতেন, তারপর ঘরের মাঝখানে রাখা টেবিলের কাছে একটি বিশেষ ভঙ্গিতে দাঁড়াতেন, তারপর ঘণ্টা বাজিয়ে পরিচারিকাকে ডাকতেন, তারপর তাকে কোনো একটি তুচ্ছ আদেশ দিয়ে বাইরে পাঠিয়ে দিতেন, তারপর আবার দৌড়ে নিজের ঘরে ফিরে আসতেন। তার এই কাজকর্মের মধ্যে ভয়াবহ কিছুই নেই, অথচ ব্যাপারটা ঠিক কী তা জানার জন্য আগ্রহ হওয়া স্বাভাবিক। তার কাজের ব্যাখ্যাও খুব সহজভাবে পাওয়া গেল, এমনকি সমীক্ষকের কোনো সাহায্য ছাড়াই। আমি তো এখনও কল্পনা করতে পারি না তার ওইসব আবেশমূলক কাজকর্মের অর্থ কিভাবে সন্দেহ করে বের করতে পেরেছিলাম, কিংবা কোন সম্ভাব্য ইঙ্গিত দিয়ে এর ব্যাখ্যা দান করতে সমর্থ হলাম। তাকে যতবারে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি এসব কেন করেন, এর মানে কি, তিনি ততবারই বলেন, জানি না। কিন্তু একদিন তার সমস্ত দ্বিধা সংকোচ জয় করে তাকে বোঝাতে সমর্থ হলাম, ও শেষকালে তিনি তার ওইসব কাজের ইতিহাস আমাকে বললেন। এর মধ্যে তার একটি নীতিবোধের ব্যাপারও জড়িত ছিল। তিনি জানালেন
10 বছর আগে তিনি তার চেয়ে ঢের বেশি বয়সের এক ভদ্রলোককে বিবাহ করেন। বিবাহের রাত্রে জানতে পারেন যে তার স্বামীর যৌন ক্ষমতা নেই। সেই রাতে বারবারই ভদ্রলোক স্ত্রী ঘরে ঢুকে চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই ব্যর্থ হন। ভোরবেলায় ভদ্রলোক অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলেন, যথেষ্ট হয়েছে, এমনকি বাড়ির ঝিও বিছানা ঠিক করতে এলে সব ধরে ফেলবে, এখন আর আমি মুখ দেখাতে পারবো না। বলেই কাছেই রাখা লাল কালি ভরা একটি বোতল থেকে বেশ কিছু লাল রং বিছানায় ঢেলে দেন, তবে সেখানে নয় যেখানে রং লাগার কথা ছিল। প্রথমে বলা ভালো, মহিলার ওই গল্প আমি ঠিক বুঝতে পারিনি ওই গল্পের সঙ্গে তার আবেশমূলক কাজকর্মের সম্পর্ক কী। কেননা একমাত্র এক ঘর থেকে আরেক ঘরে দৌড়ে যাওয়া ছাড়া আর এই দুটি ঘটনার মধ্যে কোনো মিল নেই। তবে সম্ভবত কিছুটা মিল থাকতে পারে ঘরে ঝিয়ের আবির্ভাবের সঙ্গে। ভদ্রমহিলা এবার আমাকে পাশের ঘরের টেবিলের কাছে নিয়ে যান ও সেখানে টেবিল ঢাকনির ওপর বেশ বড় একটা লাল দাগ আমি লক্ষ্য করি। এবার মহিলা আমাকে ব্যাখ্যা করে বোঝান যে তিনি টেবিলের কাছে এমনভাবে দাঁড়িয়ে থাকেন যাতে ঘরে ঢুকে ঝিয়ের চোখ সহজেই ওই টেবিল ঢাকনির দাগ নজরে পড়ে। এরপর অবশ্য ভদ্রমহিলার আবেশমূলক কাজ এবং তার বিবাহ রজনী দৃশ্যের ভেতর যে সম্পর্ক আছে তা আমার বোধগম্য হলো, যদিও আরও বেশ কিছু জানা তখন বাকি ছিল। এটা খুবই পরিষ্কার যে মহিলা তার স্বামীর সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলছেন, বিশেষত যখন তিনি এক ঘর থেকে অন্য ঘরে দৌড়ে ঢুকছেন। এই মিল লক্ষ্য করে আমরা অনুমান করতে পারি যে রোগিণী টেবিল ও তার ঢাকনিকে তার স্বামীর বিছানা ও চাদরের পরিবর্তন বা বদলি হিসেবে ভাবছেন। এটাকে আপাত দৃষ্টিতে খামখেয়ালিপনা বলে মনে হতে পারে, কিন্তু স্বপ্ন প্রতীক সম্পর্কে আমরা ইতিমধ্যে অনেক কিছু জেনেছি যা অর্থহীন নয়। স্বপ্নে প্রায় দেখা যাবে টেবিল বিছানার প্রতিভ হিসেবে উঠে আসে। বিছানা এবং খাওয়া অর্থাৎ বেড অ্যান্ড বোর্ড একত্রে বিবাহই বোঝায়, ফলে একটি অপরটির পরিবর্তন হিসেবে সহজে ব্যবহৃত হতে পারে। এই সমস্ত থেকে যথেষ্ট প্রমাণ পাওয়া যাবে যে মহিলার আবেশমূলক কাজ বা ঘোর লাগা কাজকর্মের অর্থ আছে এবং তারা রোগিণীর বিবাহ রাত্রির সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃশ্যের প্রতিভ চিত্র বা পুনরুস্থাপনা। শুধু এই মিলটুকু লক্ষ্য করেই যে আমাদের থামতে হবে এমন নয়। আমরা যদি আরও খুঁটিয়ে মহিলার উপসর্গ ও তার বিবাহ রাত্রির দৃশ্য লক্ষ্য করি তাহলে বেশ কিছু জিনিস আমাদের চোখে পড়বে। আমরা বুঝতে পারব রোগিণীর আবেশমূলক কাজকর্মের উদ্দেশ্য কী। তার কাজের আসল উদ্দেশ্য হচ্ছে ঝেঁকে ডেকে টেবিল ঢাকনির দাগটি দেখানো, যা কিনা তার স্বামীর সেই ক্রুদ্ধ স্বগোক্তি, যথেষ্ট হয়েছে, এখন ঝিয়ের কাছেও মুখ দেখাতে পারবো না, তারই বিপরীত। এইভাবে দেখা যাবে রোগিণী তার স্বামীর ভূমিকায় অংশগ্রহণ করেন, যেন ঝিয়ের সামনে বিন্দুমাত্র লজ্জিত না হয়ে তাকে বোঝাতে চাইছেন বিছানার দাগ যেখানে থাকার সেখানেই আছে। অতএব আমরা দেখতে পাচ্ছি ভদ্রমহিলা শুধু যে তার বিবাহ রজনী দৃশ্য পুনরভিনয় করছেন তাই নয়, তিনি দৃশ্যটিকে ক্রমাগত মঞ্চস্থ করছেন, তাকে প্রয়োজন মতো সংশোধন করে নিয়ে বা পাল্টে নিয়ে ঠিক যেরকম তা হওয়া উচিত সেই রকমই। এতে আরও কিছু প্রচ্ছন্ন আছে বিবাহ রাতের সেই মর্মান্তিক পরিবেশের পরিবর্তন, যখন কিনা জানা গেছিল রোগিণীর স্বামী যৌন ব্যাপারে অক্ষম, যার জন্য লাল কালির দাগ প্রয়োজনীয় ছিল। এখন তাহলে দেখা যাচ্ছে মহিলার আবেশমূলক কাজ যেন ঘোষণা করছে, না, আমার স্বামী ঝিয়ের কাছে মোটেই অপদস্থ হননি, তিনি মোটেই অক্ষম ছিলেন না। ঠিক স্বপ্নে যেমন হয় এখানেও তাই, অর্থাৎ মহিলার অতৃপ্ত ইচ্ছা পূর্ণ হয়েছে বর্তমান আবেশমূলক কাজের উপসর্গে, যা বিবাহ রজনীর দুর্ভাগ্যজনক ঘটনার পর তার স্বামীর সম্মান পুনরুদ্ধার করছে। ভদ্রমহিলা সম্পর্কে আর যা যা আমি আপনাদের বলতে পারতাম সে সবই উপরিউক্ত ব্যাখ্যার সঙ্গে খাপ খেয়ে যাবে, অর্থাৎ আরও নির্ভুলভাবে বলতে গেলে তার সম্পর্কে যেসব তথ্য আমি জানি সেসবই তার আবেশমূলক কাজকর্মের এরকম ব্যাখ্যার দিকেই নির্দেশ করছে, যা আপাত দৃষ্টিতে অত্যন্ত দুর্বোধ্য। মহিলা স্বামীর সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিচ্ছিন্ন এবং মানসিকভাবে তখন প্রস্তুত হচ্ছিলেন আইনানুগ বিবাহ বিচ্ছেদের জন্য, অথচ নিজের মনের ভেতর কিছুতেই
স্বামীর সংসর্গ থেকে মুক্ত হতে পারছিলেন না, বরং কেবলই জোর করে চাইছিলেন যেন তিনি তার স্বামীর প্রতি সৎ থাকেন। অথচ বাইরের জগৎ থেকে তিনি নিজেকে সরিয়ে এনেছিলেন, সকলের কাছ থেকে সরে এসেছিলেন, যাতে ভবিষ্যতে আর কোনোভাবে কোনো প্রলোভনের ফাঁদে পা না দেন, এবং নিজের অলেখ কল্পনায় তার স্বামীকে ক্ষমা করে তার এক ভাবালো মূর্তি তৈরি করেছিলেন। মহিলার ব্যাধির গোপনতম রহস্য হচ্ছে যে এই ঘটনা দ্বারা তিনি স্বামীকে ঈর্ষাতুর রটনার হাত থেকে বাঁচাতে চাইছিলেন, তার সঙ্গে স্বামীর বিচ্ছেদকে যুক্তিসঙ্গত ব্যাপার হিসেবে হাজির করতে চাইছিলেন, যাতে সেই ভদ্রলোক তার কাছ থেকে দূরে গিয়েও স্বচ্ছন্দে জীবন কাটাতে পারেন। এইভাবে তার নির্দোষ আবেশমূলক কাজকর্মের বিশ্লেষণ শেষ পর্যন্ত মহিলার মানসিক অসুখের কেন্দ্রে গিয়ে পৌঁছাতে পারে, এবং একই সঙ্গে তার সাধারণভাবে আবেশমূলক স্নায়ুরোগের গোপন রহস্যের অনেকটাই উদ্ঘাটন হতে পারে। আমার ইচ্ছা এই দৃষ্টান্তটি বোঝার জন্য আপনারা কিছু সময় ব্যয় করুন, কেননা এখানে অনেকগুলো অবস্থা একত্রে সন্নিবিষ্ট হয়েছে, যা সাধারণত সব ক্ষেত্রে দেখা যায় না। তার রোগের উপসর্গের ব্যাখ্যা রোগিনী নিজে উপলব্ধির একটি ঝলকে আবিষ্কার করেন, মনোসমীক্ষকে কোনো নির্দেশ বা হস্তক্ষেপ ছাড়াই। আর তা ঘটে এমন একটি ঘটনার সূত্রে, যা তার বাল্যকালের কোনো বিস্তৃত ঘটনা নয়, বরঞ্চ ঘটেছিল তার পরিণত বয়সে, এবং যার স্মৃতি তার মনে স্পষ্ট জাগরুক ছিল। আমাদের সমালোচকগণ রোগের উপসর্গ সম্পর্কে আমাদের ব্যাখ্যার বিরুদ্ধে যেসব আপত্তি তোলেন, সেসবে এখানে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। সত্যি কথা বলতে কি, আমরা সবসময় এতটা সৌভাগ্যবান হই না। আরেকটা কথা, আপনাদের কি এটা মনে হয়নি যে এইসব নির্দোষ আবেশমূলক কাজ ভদ্রমহিলার অত্যন্ত গোপন ব্যক্তি জীবনের দিকে সরাসরি নির্দেশ করছে? কোনো মহিলার পক্ষে তার বিবাহরাত্রির ঘটনা উল্লেখ করা কি সবচেয়ে গোপন ও অন্তরঙ্গ বিষয় নয়? আর এটাকে নেহাতি আকস্মিকভাবে কোনো তাৎপর্য ছাড়াই ঘটতে পারে যে তিনি তার যৌন জীবনের অত্যন্ত গোপন রহস্যের দিকেই আমাদের বিশ্লেষণকে নিয়ে গেলেন? এটা নিশ্চয় আমাদের এই দৃষ্টান্ত নির্বাচন করার বৈশিষ্ট্য। তবে এক্ষেত্রেও তাড়াহুড়ো করার কিছু নেই, বরং এবার দ্বিতীয় দৃষ্টান্ত থেকে আমরা নজর ফেরাই, যার প্রকৃতি সম্পূর্ণ আলাদা, আর যা খুবই সাধারণ শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ যা ঘুমের পূর্ববর্তী প্রস্তুতিমূলক আচার অনুষ্ঠানের সঙ্গে জড়িত। ঘুমের পূর্ববর্তী আচার অনুষ্ঠান। একটি শিক্ষিতা 19 বছরের বুদ্ধিমতী তরুণী, যে নাকি ছিল তার বাপ মায়ের চেয়ে শিক্ষা ও বুদ্ধিমত্তায় যথেষ্ট এগিয়ে, ব্যক্তিত্বেও ছিল বেপরোয়া, উদ্দাম ও হাসি খুশি। হঠাৎই ইদানিং কোনো কারণ ছাড়াই হয়ে পড়েছিল ভীত ও সন্ত্রস্ত, ভীষণ খিটখিটে হয়ে গেছিল। মার সঙ্গে সর্বদাই খিটমিট লেগে থাকত, সবসময় দেখাতো বিরক্ত আর মনমরা। মাথার যেন ঠিক ছিল না। আত্মবিশ্বাসহীন, সন্দেহপ্রবণ, শেষকালে একদিন স্বীকার করল পার্ক কিংবা প্রশস্ত রাস্তায় একা হেঁটে যেতে সে ভয় পায়। আমরা অবশ্য তার জটিল মানসিক অবস্থার খুব কাছাকাছি যাব না, যার কিনা দুটি রোগ ধরা পড়া বাকি ছিল। এক, ভিড় বা প্রকাশ্য স্থান ভীতি, আবেশমূলক স্নায়ুরোগ। কিন্তু আমরা এদিক থেকে দৃষ্টি ফেরাব বিছানায় শোয়ার আগে মেয়েটির দীর্ঘ প্রস্তুতিমূলক আচার অনুষ্ঠানের দিকে, যা তার মা বাবার পক্ষে বেশ পীড়াদায়ক হয়ে উঠেছিল। এদিক থেকে দেখলে প্রতিটি সুস্থ স্বাভাবিক ব্যক্তি ঘুমোতে যাওয়ার আগে কিছু আচার অনুষ্ঠান সম্পন্ন করেন, অথবা বলা যাক এমন কিছু কাজ করেন বা এমন অবস্থা বা পরিবেশ নির্মাণ করেন যা নইলে ঘুমোতে যাওয়া সম্ভব হয় না। জাগ্রত অবস্থা থেকে ঘুমন্ত অবস্থায় চলে যাওয়ার জন্য কিছু সংকেত সূত্র প্রত্যেকেই রোজ তৈরি করে নিতে হয় ও প্রতি রাত্রে তাদের পুনরাবৃত্তি ঘটাতে হয়। কিন্তু একজন সুস্থ লোকের ঘুমের শর্ত হিসেবে যেসব জিনিসের প্রয়োজন তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়া যায়। অন্যদিকে যদি বাইরের অবস্থার চাপে তার রুটিনে কিছু অদলবদল ঘটাতে হয়, তাহলে সেটার সঙ্গেও তিনি অবশ্যই নিজেকে মানিয়ে নেন, সময়ের কোনো অপচয় না করে। কিন্তু বিকারগ্রস্ত আচারের ক্ষেত্রে দেখা যাবে তা যেন তার ফুরোতেই চায় না, আর তার পেছনে থাকে যেন অসম্ভব আত্মত্যাগ। আবার তাকে কিছুটা লুকিয়ে রেখে ছদ্মবেশ পরিয়ে ওইসব আচার অনুষ্ঠান সম্পন্ন করা হয়, যাতে প্রকাশ্যে যুক্তিসঙ্গত হিসেবে তাদের হাজির করা যায়। আবার অন্যদিকে স্বাভাবিক আচরণের সঙ্গে ওপর একটি পার্থক্য বজায় রাখার চেষ্টা করা হয়, খুবই বাড়াবাড়ি রকমের সতর্কতার সঙ্গে এইসব কাজ নিষ্পন্ন করে।
অবশ্যই একটু খুঁটিয়ে লক্ষ্য করলে পরিষ্কার দেখা যাবে এর ছদ্মবেশ অসম্পূর্ণ তথা যথেষ্ট নয়। আচার আচরণে এমন সব কাণ্ড কারখানা ঘটানো হয় যারা যুক্তির বিচারে ছাড়িয়ে ঢের দূরে। এমনকি কিছু কাণ্ড কারখানা আছে যা যুক্তিকে সরাসরি অগ্রাহ্য করে। প্রতি রাত্রির সতর্কমূলক ব্যবস্থার উদ্দেশ্য হিসেবে আমাদের রোগিণী জানায় রাত্রে তার পুরোপুরি স্তব্ধতা চাই, কোনো আওয়াজ যেন কোথাও শোনা না যায়। এই উদ্দেশ্যে মেয়েটি রোজ রাত্রে দুটি জিনিস করে। এক, সে ঘরের বড় দেয়াল ঘড়িটি বন্ধ করে দেয় এবং কোনো ঘড়ি ঘরে রাখতে দেয় না, এমনকি তার বিছানার পাশে টেবিলের ওপর থাকা ছোট্ট কবজি ঘড়িটি পর্যন্ত নয়। লেখার টেবিলের ওপর ফুলদানি ও ফুলের টব সাবধানে রাখা হয়, যাতে তারা মেঝেই সশব্দে পড়ে ভেঙে গিয়ে তার ঘুম না ভাঙায়। অথচ মেয়েটি জানত নৈশব্দের দাবি মেটাতে গিয়ে সে যেসব সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছিল তারা যুক্তির নেহাতি অলিক। কেননা ছোট কবজি ঘড়ি টিকটক শব্দ শোনার কোনো সম্ভাবনা নেই, এমনকি যদি তা বিছানার পাশে টেবিলের ওপর রাখা হয় তাহলেও নয়। আর আমরা সকলে জানি পেন্ডুলাম ঘড়ির নিয়মিত টকটক আওয়াজ ঘুম ভাঙানো দূরের কথা, বরং ঘুম পাড়িয়ে দেয়। মেয়েটি আরও স্বীকার করে যে ফুলদানি বা ফুলের টব নিজেদের জায়গায় থাকলে মেঝেই পড়ে ভেঙে যাবে, এই ভয়টাও সম্পূর্ণ অমূলক। এই একই অনুষ্ঠানের অন্যান্য কয়েকটি বিষয়ের ক্ষেত্রে দেখা যাবে মেয়েটির ঘরে নীরবতা বজায় রাখার অভিসন্ধি হিসেবে সর্বত্র উপস্থিতি নেই। যেমন ধরা যাক, সে যখন চাইছে যে তার মা এবং মা বাবার ঘরের মাঝখানের দরজা আধা খোলা রাখতে হবে, যা সুনিশ্চিত করার জন্য সে দুই ঘরের দরজার মাঝখানে বেশ কিছু জিনিসপত্র ফেলে রাখে যাতে দরজা বন্ধ না করা যায়, তখন এটাও আবার উল্টো মনে হয়। শব্দের উৎস কিন্তু অব্যাহত থাকল, যেহেতু ঘরের দরজা আধ খোলা। তার অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিছানা। বিছানার মাথার দিকে তাকিয়া বা পাশ বালিশ এমনভাবে রাখা হবে যাতে তা কোনোভাবেই পেছনে খাটের খাড়া অংশটিকে না ছোঁয়। তারপর ওই পাশ বালিশের ওপর কোনাকুনিভাবে সে রাখবে তার মাথার বালিশ। এবার ওই কোনাচে জায়গার মাঝখানে সে তার মাথা রাখবে। পালকে ভরা লেপ গায়ে দেওয়ার আগে সে ভালোভাবে ঝাঁকিয়ে নেবে যাতে সব পালক গিয়ে জমা হয় লেপের মধ্যে পায়ের কাছে। যদিও আবার সে লেপটাকে চেপে ঝাঁকুনি দিয়ে পালকগুলিকে ফের লেপের সর্বত্র ছড়িয়ে দেবে আগের মতোই। আমি তার এই অনুষ্ঠানের আরও অন্যান্য ছোটোখাটো খুঁটিনাটির বিষয়ে আর কিছু বলছি না, বললে আমরা আমাদের আসল উদ্দেশ্য থেকে দূরে সরে যাব। তবে এটা ভাববেন না যেন মেয়েটির এই সমস্ত কাজ খুব মসৃণভাবে সম্পন্ন হয়, বরং দেখা যাবে সমস্ত সময়ে সে ভীষণ উদ্বিগ্ন থাকে পাছে ওইসব কাজ মসৃণভাবে সম্পন্ন না হয়। ফলে প্রত্যেকটি কাজ বারবার পরীক্ষা করে তাকে দেখতে হয় সব ঠিক আছে কিনা। সে প্রথমে একটা কাজ করে আর ভাবে, না ঠিক হলো না। এরপর পরেরটায় এবারও ভাবে, না ঠিক হচ্ছে না। এবার তার পরেরটায়ও একইভাবে ভাবে, না ঠিক হলো না। ও এইভাবে একের পর এক এবং শেষকালে দেখা যাবে প্রায় ঘন্টা দুয়েক কেটে যাওয়ার পরই সে নিজে ঘুমাতে যেতে পারছে, কিংবা তার অতি দুর্ভাগা বাপ মা পেরেছেন। এই আত্মনিগ্রহের বিশ্লেষণ অবশ্য আমাদের প্রথম রোগিণীর আবেশমূলক কাজকর্মের বিশ্লেষণের মতো অত সহজ হবে না। আমি দ্বিতীয় রোগিণীকে আমার ব্যাখ্যার কিছু ইঙ্গিত ভাবে ভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সেসবই হয় মেয়েটি সরাসরি অগ্রাহ্য করেছে, না হয় তাতে কিঞ্চিত ভর্ৎসনার সঙ্গে সন্দেহ প্রকাশ করেছে। অবশ্য শুরুর এই ভর্ৎসনামূলক প্রতিক্রিয়ার পর আবার একটা সময় আসে যখন মেয়েটি নিজেই আমার বক্তব্যের প্রচ্ছন্ন ইঙ্গিতগুলির সম্ভাবনা নিয়ে ভাবতে শুরু করে। তার থেকে উঠে আসা অনুষঙ্গগুলিকে লক্ষ্য করে, তার থেকে উৎপন্ন স্মৃতিগুলিকেও খেয়াল করে, তাদের ভেতরের যোগসূত্রগুলিকে প্রতিষ্ঠিত হতে দেয় ও শেষ পর্যন্ত নিজে নিজেই আমার ব্যাখ্যাকে সে নিজের মতো করে মেনে নেয়। এ ব্যাপারে সে যতটা এগোতে পারে প্রায় ততটাই ধীরে ধীরে নিজের এইসব অনুষ্ঠানমূলক কাজকর্মের সতর্কতামূলক ব্যবস্থাগুলিকে শিথিল করে দেয় ও শেষকালে চিকিৎসা শেষ হওয়ার ঠিক আগেই তার সমস্ত অনুষ্ঠানমূলক কাজকর্ম সে নিজেই বন্ধ করে দেয়। অবশ্য এখানে আমি আপনাদের বলবো যে আমরা বর্তমানে যেসব মনোসমৈক্ষণিক কাজ করি তাতে একটি উপসর্গের অর্থ পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত তার গায়ে এক নাগাড়ে লেগে থাকে।
বরং উল্টো দিকে দেখা যাবে একটি বিশেষ বিষয় বারবার ছেড়ে চলে যাওয়ার দরকার আছে। এই জন্যই যে তাকে অন্য প্রসঙ্গে আবার নতুন চেহারায় দেখা যাবে। কাজেই উপসর্গের যে ব্যাখ্যা আমি এখন আপনাদের দেব, তাকে একই কাজের অন্যত্র বিচ্ছিন্নভাবে ঘটা নানা ফলাফলের একটি মিশ্রিত চেহারা বা সমন্বয় রূপ বলাই ভালো, যাকে সংগ্রহ করতে কয়েক সপ্তাহ এবং মাস লেগেছে। রোগিণী ধীরে ধীরে বুঝতে পেরেছে যে তার ঘর থেকে রাত্রে যে পেন্ডুলাম ঘড়ি বা কবজি ঘড়িগুলিকে নির্বাসিত করত, সেগুলি আসলে ছিল নারী যৌনাঙ্গের প্রতীক। ঘড়ির অবশ্য অন্যান্য প্রতীকী তাৎপর্য থাকা সম্ভব, কিন্তু যৌনাঙ্গ হিসেবে তার তাৎপর্য এখানেই যে তা একটি নিয়মিত বিরতির অন্তর অন্তর কাল প্রক্রিয়াকে বোঝায়। কোনো কোনো মহিলাকে এমন কথাও গর্বের সঙ্গে বলতে শোনা যায় যে তার মাসিক ঋতুস্রাব ঘড়ির মতোই নির্ভুল সময়ে ঘটে। অন্যদিকে আমাদের রোগিণীর একটি বিশেষ ভয় ছিল যে রাত্রে ঘড়ির টিকটক শব্দে তার ঘুম হবে না। ঘড়ির টিকটিক শব্দের সঙ্গে যৌন উত্তেজনার নারীর ভগ্নাঙ্কুরের উত্তেজিত স্পন্দনের মিল আছে। এই অনুভূতি, যা কিনা আমাদের রোগিণীর কাছে বেশ ক্লেশদায়ক, তা আগে বেশ কয়েকবার তার ঘুম ভাঙিয়ে দিয়েছে। এখন তাই তার নিজের ভগ্নাঙ্কুরের অবাঞ্ছিত উত্থানের ভয়ে সে এই নিয়ম চালু করে যে তার ঘরে কোনো ঘড়ি রাখা চলবে না। ফুলদানি বা ফুলের টব যে কোনো আধারের মতোই নারী যৌনাঙ্গের প্রতীক। ফলে রাত্রে তার পড়ে যাওয়া কিংবা ভাঙার বিরুদ্ধে সতর্কতা খুব একটা অর্থহীন নয়। আমরা জানি আশীর্বাদ বা বাগদান বা বধূ নির্বাচন পাকা করার সময় কোনো পাত্র বা থালা ভেঙে ফেলার একটি নিয়ম বহু জায়গায় প্রচলিত আছে, যখন কিনা উপস্থিত পুরুষ অভ্যাগতের প্রত্যেকেই ভাঙা টুকরো গ্রহণ করেন, এই প্রতীকী অর্থে যে তারা কেউই বাগদত্তা বধূর ওপর কোনো দাবি রাখবেন না। এই প্রথাটি অনুমান করা যেতে পারে সমাজে এক বিবাহ চালু করার সময় প্রবর্তিত হয়। এই প্রসঙ্গে রোগিণী বেশ কিছু স্মৃতিচারণ করে ও অনুষঙ্গ হাজির করে। একদা ছেলেবেলায় কোনো গোসল কিংবা পোর্সিলেনের কোনো পাত্র নিয়ে যাওয়ার সময় তা মাটিতে পড়ে যায় ও ভাঙা কাঁচ কিংবা পোর্সিলেনের টুকরোই তার হাত কেটে যায় ও কাটা হাত থেকে প্রচুর রক্তপাত হয়। এরপর যখন সে বড় হয়ে যৌন মিলন সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারে, তখন হঠাৎই তার ভয় হয় যে বিয়ের রাত্রে তার কোনো রক্তপাত হবে না, আর যদি তা না হয় তাহলে প্রমাণ হবে যে সে কুমারী নয়। তার ফুলের টব ভেঙে যাওয়ার বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াই তাৎপর্য হলো কৌমার্য এবং যৌন সঙ্গমের সময় রক্তপাত ঘটা সম্পর্কে গোটা মানসিক জটিলতাকে বা গোড়ৈশাকে প্রত্যাখ্যান করা, অর্থাৎ তার সেই উদ্বিগ্নতাকে প্রত্যাখ্যান করা যা বিয়ের রাত্রে তার রক্তপাত হবে কি হবে না এই প্রশ্নের সঙ্গে জড়িত। কাজেই তার সতর্কতামূলক কাজের সঙ্গে কোনো শব্দ নিরোধক ব্যবস্থার সম্পর্ক খুবই দূরের। অনুষ্ঠানের তাৎপর্য। একদিন সে নিজেই নিজের নৈশ অনুষ্ঠানের কেন্দ্রীয় তাৎপর্যটি উপলব্ধি করে যখন সে বুঝতে পারে খাটের পেছনের দিকের কাঠামোটিকে পাশবালিশ দিয়ে না ছোঁয়ার অর্থ কী। পাশবালিশকে তার বরাবরই মনে হয়েছে নারী বলে, খাটের পেছন দিকে উপরে খাড়া হয়ে ওঠা কাঠামোটিকে তার মনে হয় পুরুষ। অতএব সে যেন কোনো জাদু অনুষ্ঠানের সাহায্যে ওই নারী পুরুষের মিলন প্রতিরোধ করতে চাইছিল, অর্থাৎ তার মা বাবার যৌন মিলন সে পছন্দ করছিল না। সে তার সাম্প্রতিক নৈশ অনুষ্ঠানের বহু বছর আগে এই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি সরাসরি পদ্ধতি প্রয়োগ করে। সে ভয় পাওয়ার ভান করেছিল, অথবা বলা যাক ভয়ের ঝোঁককে কাজে লাগিয়েছিল, যাতে তার ঘর ও মা বাবার মধ্যবর্তী দরজা খোলা থাকে। অবশ্য তার বর্তমান নৈশ অনুষ্ঠানের কর্মসূচিতেও এই ব্যাপারটিকে অন্তর্ভুক্ত করা আছে। এইভাবে সে মা বাবার মধ্যে কী কথাবার্তা হয় তা লুকিয়ে শোনার ব্যবস্থা করেছিল, যা কিনা আগেও একবার করে সে অনেক দিন অনিদ্রার কবলে পড়ে। শুধু দরজা খোলা রেখেই সন্তুষ্ট না থেকে সে বার কয়েক মা বাবার মাঝখানে গিয়ে শুয়ে থাকার ব্যবস্থা করে। পাশবালিশ আর খাটের মাথা সে সময় আক্ষরিক অর্থেই মিলিত হতে পারেনি। পরে সে যখন মা বাবার মাঝখানে শুয়ে থাকার পক্ষে যথেষ্ট বড় হয়ে ওঠে, তখন অন্য উপায়ে অর্থাৎ ভয়ের ভানের সাহায্যে তার লক্ষ্যে পৌঁছয়। মাকে বাবার পাশ থেকে সরিয়ে এনে
তার কাছে শুতে বাধ্য করে। এখান থেকে বলা যায় তার অলেখ কল্পনার শুরু, যার প্রতিক্রিয়া তার সাম্প্রতিক নৈশ অনুষ্ঠানে লক্ষ্য করা যাবে। যদি পাশবালিশ হয় কোনো নারী, তাহলে পালকের লেপের নিচের দিকে সমস্ত পালক ঠেলে নিয়ে এসে সে লেপকে একটি জায়গায় ফুলিয়ে দেওয়ারও একটি অর্থ আছে। এটি হচ্ছে অন্তঃসত্ত্বা নারীর উদর। অবশ্য এই অন্তঃসত্ত্বা অবস্থাকেও সে আবার বিলুপ্ত করে দিতে ভোলেনি। পালকগুলোকে ঠেলে আবার লেপের চারিদিকে ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়া। যেহেতু বহুদিন ধরে তার আতঙ্ক ছিল যে মা বাবার যৌন সঙ্গম হলে সংসারে আবার একটি সন্তানের আবির্ভাব হতে পারে, যে হয়ে দাঁড়াবে তার প্রতিদ্বন্দ্বী। আবার অন্যদিকে যদি বড় পাশ বালিশটি হয় মা, তাহলে ছোট বালিশটি অবশ্যই হবে মেয়ের প্রতিভূ। এখন দেখা যাক কেন এই ছোট বালিশটিকে কোনাকুনি রাখার দরকার হয় বড় পাশ বালিশটির ওপর অনেকটা হীরাকৃতি বা হরতনের বিন্যাসে, যাতে মেয়েটি তার মাথা তার মাঝখানে লম্বাভাবে রাখতে পারে। এই প্রসঙ্গে তার সহজে মনে পড়ে যে দেয়াল কাগজের চিত্রে বারবারই হীরাকৃতি সংকেত আঁকা হয় নারীর উন্মুক্ত যৌনাঙ্গ বোঝানোর জন্য, আর পুরুষাঙ্গ অর্থাৎ বাবার বদলি বা পরবর্তী হিসেবে সে ব্যবহার করেছে তার নিজেরই মাথা। তুলনীয় লিঙ্গচ্ছেদের প্রতীক হিসেবে শিরচ্ছেদের প্রতীক ব্যবহার। আপনারা নিশ্চয় বলবেন, একটি কুমারী মেয়ের পক্ষে এরকম ভাবনা ভয়াবহ। আমিও স্বীকার করছি তাই, কিন্তু ভুলে যাবেন না যে আমি এসব ধারণা মাথা থেকে বানাইনি, কেবল তা খুলে দেখাচ্ছি মাত্র। এই ধরনের ঘুম পরবর্তী অনুষ্ঠান যথেষ্ট অদ্ভুত, আর আপনারা আমার ব্যাখ্যায় এই অনুষ্ঠান ও অলেখ কল্পনার সমান্তরাল যোগাযোগ বা পারস্পরিক অনুরূপায়ন অস্বীকার করতে পারেন না। আমার কাছে এটা আরও গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন নৈশ অনুষ্ঠানটি কোনো অলেখ কল্পনার ফল নয়, বরং বেশ কয়েকটি একত্রিত কল্পনার ফল, যাদের আবার উৎস বিন্দুটি অন্য কোথাও আছে। আরও লক্ষ্য করুন, এই অনুষ্ঠানের খুঁটিনাটিগুলি হচ্ছে বিভিন্ন যৌন ইচ্ছার প্রতিফলন, ইতিবাচক এবং নেতিবাচকভাবে, এবং অংশত যেমন এরা এসব যৌন ইচ্ছার বহিঃপ্রকাশ, আবার তেমনি অংশত অন্যদিকে এরা ওইসব ইচ্ছার বিরুদ্ধে প্রতিষেধক বা আত্মরক্ষার প্রয়াস। অবশ্য এই নৈশ অনুষ্ঠানের সমীক্ষণ থেকে আমরা আরও অনেক জিনিস পেতে পারি, যদি আমরা রোগিণীর আরও অন্যান্য উপসর্গের সঙ্গে তাদের মিলিয়ে দেখি। কিন্তু আপাতত সেটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের শুধু এটুকুতে সন্তুষ্ট থাকতে হবে যে এখানে বাবা সম্পর্কে মেয়েটির একটি প্রেমজ আকর্ষণের ইঙ্গিত আছে, যে আকর্ষণ মেয়েটির সুদূর শৈশবে তৈরি হয়, যা মেয়েটিকে আজও দুর্ভাগ্যবশত বন্দি করে রেখেছে। সম্ভবত এই জন্যই মেয়েটি তার মার প্রতি এত বৈরী ভাবাপন্ন। এছাড়াও আমরা দেখব যে মেয়েটির উপসর্গের বিশ্লেষণও তারা যৌন জীবনের দিকেই নির্দেশ করে। ফলে আমরা যত স্নায়ুরোগজনিত উপসর্গগুলির অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে অন্তর্দৃষ্টি লাভ করব, ততই দেখা যাবে তাদের আর উদ্ভট কিংবা বিস্ময়কর বলে মনে হচ্ছে না। উপরের দুটি নির্বাচিত দৃষ্টান্ত থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে স্বপ্ন এবং ভুল এর মতোই স্নায়বিক উপসর্গেরও অর্থ আছে, এবং তারা রোগিণী বা রোগীর জীবন বৃত্তান্তের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। আমি কি আশা করতে পারি যে আপনারা আমার এই অসাধারণ গুরুত্বপূর্ণ বক্তব্যটি মেনে নেবেন কেবল এই দুটি দৃষ্টান্তের জোরে? না। কিন্তু আপনারা কি আশা করেন যে আপনাদের বিশ্বাস উৎপন্ন না হওয়া পর্যন্ত আমি কেবল একের পর এক দৃষ্টান্ত হাজির করে যাব? না, তাও নয়। কেননা এক একটি রোগীর ক্ষেত্রে আমাকে যতটা বিশদভাবে কাজ করতে হয়, তা করতে গেলে সপ্তাহে 5 ঘন্টা সময় দিলেও স্নায়ুরোগের তত্ত্ব ব্যাপারে ওই একটি বিষয় বিবেচনা করতেই আমার বক্তৃতামালার গোটা একটি পর্ব লেগে যাবে। অতএব আমার বক্তব্যের প্রমাণ হিসেবে যেসব নমুনা আমি হাজির করছি, তাতেই আমাকে সন্তুষ্ট থাকতে হবে। এ বিষয়ে বরং আমি আপনাদের নির্দিষ্ট গবেষণাপত্রগুলি পড়ে নিতে বলবো ব্রয়ারের প্রথম রোগ হিস্টেরিয়ার বৃত্তান্তগুলির উপসর্গ সম্পর্কে ধ্রুপদী ব্যাখ্যাগুলো পড়ে নিতে বলবো ডেমেনশিয়া প্যারাকক্স নামক উন্মাদ রোগের দুর্বোধ্য উপসর্গগুলির ইয়ং প্রদত্ত বিস্ময়কর বিশদ ব্যাখ্যাগুলো লক্ষ্য করতে।
যে ইয়ং তখনও পর্যন্ত ছিলেন একজন সন্ধানী নিছকই মনোসমীক্ষক, কিন্তু কোনো ভবিষ্যৎবক্তা নন। এবং পাঠ করতে বলবো আমাদের পরবর্তীকালে প্রকাশিত পত্রপত্রিকার রচনাগুলিকে। এই ধরনের অনুসন্ধান সেখানে বহুল পরিমাণে দেখা যাবে। স্নায়বিক উপসর্গের বিশ্লেষণ, ব্যাখ্যা এবং ভাষান্তর মনোসমীক্ষণের পক্ষে তখন এতই আকর্ষণীয় হয়ে ওঠে যে স্নায়ুরোগের অন্যান্য সমস্যা সম্পর্কে তুলনামূলকভাবে একটু কমই মনোযোগ দেওয়া হয়। আপনাদের মধ্যে যে কেউ একটু চেষ্টা করলে দেখবেন যে সেখানে এ বিষয়ে সাক্ষ্য প্রমাণাদি সহ তথ্যাদির এক বিপুল সংগ্রহ নথিবদ্ধ করা রয়েছে, যা দেখে তিনি অবশ্যই মুগ্ধ হবেন। তবে অন্য একটি অসুবিধাও আছে। আমরা দেখেছি উপসর্গের অর্থ নিহিত আছে উপসর্গের সঙ্গে রোগীর জীবনের সম্পর্কের মধ্যে। উপসর্গ যতই ব্যক্তিগত চেহারা নেবে ততই পরিষ্কারভাবে আমরা আশা করতে পারি তার যোগাযোগকে প্রতিষ্ঠা করতে পারব। তখন কাজটা হয়ে দাঁড়ায় এটাই আবিষ্কার করা যে প্রতিটি অর্থহীন ধারণা আর অপ্রয়োজনীয় কাজের মধ্যেই লুকিয়ে আছে অতীতের একটি পরিস্থিতি, যেখানে ওইসব ধারণা অর্থপূর্ণ বা যুক্তিসঙ্গত ছিল। আর কাজটির পেছনেও কোনো প্রয়োজনীয় উদ্দেশ্য ছিল। যে রোগিণী তার ঘরের মধ্যে আবিষ্ট অবস্থায় টেবিলের কাছে দৌড়ে যেতেন ও ঘণ্টা বাজিয়ে পরিচারিকাকে ডাকতেন, তার এইসব আবেশমূলক কাজও ছিল এই ধরনের উপসর্গের একটি আদর্শ দৃষ্টান্ত বিশেষ। তবে এর চেয়ে বেশ ভিন্ন গোত্রের কিছু উপসর্গকে প্রায় দেখা যায়। এদের আমরা বলি রোগের বিশেষ উপসর্গ। প্রতিটি ক্ষেত্রে দেখা যাবে এরা বাস্তবিক একই রকম। এদের নিজস্ব স্বাতন্ত্র্য হয় অদৃশ্য হয়ে যায়, না হয় ফিকে হয়ে আসে, যার ফলে রোগীর জীবন কিংবা অতীতের কোনো বিশেষ অবস্থার সঙ্গে এদের যোগসূত্র খুঁজে বের করা বেশ মুশকিল। আসুন আবার আমরা আবেশমূলক স্নায়ুরোগের আলোচনায় ফিরে যাই। বিশেষ উপসর্গ, বিশেষ স্বপ্ন। আমাদের দ্বিতীয় রোগিণীর কথা নিশ্চয় মনে আছে। তার রাত্রে ঘুমের প্রস্তুতি হিসেবে নৈশ অনুষ্ঠানগুলিকে বলা যেতে পারে বিশেষ উপসর্গ, যদিও তাদের প্রচুর নিজস্ব বৈশিষ্ট্য দেখানো যেতে পারে যাতে তাদের ঐতিহাসিক ব্যাখ্যা দেওয়া সম্ভব। কিন্তু খেয়াল রাখতে হবে সমস্ত ঘোর লাগা, অবসেশনাল বা আবিষ্ট রোগীর সাধারণ ঝোঁক থাকে পুনরাবৃত্তির দিকে, তাদের কিছু কাজকে সরিয়ে নিয়ে আলাদাভাবে সম্পন্ন করার দিকে, একটি ছন্দবদ্ধ প্রণালীতে কাজ করার দিকে। এদের অধিকাংশ অতিরিক্ত ধোয়াধুয়ি করতে বা জল ঘাটতে ভালোবাসেন, যারা প্রকাশ্য বা উন্মুক্ত স্থানভীতি, অ্যাগোরাফোবিয়া বা টোপোফোবিয়াতে ভোগেন। যাদের এখন আবেশমূলক স্নায়ুরোগী বা অবসেশনাল নিউরোটিক হিসেবে দেখা হয় না, বরং দেখা হয় উদ্বেগ হিস্টেরিয়া বা অ্যাংজাইটি হিস্টেরিয়ার ব্যাধিগ্রস্ত হিসেবে। তারা রোগের একই বৈশিষ্ট্যগুলিকে পুনরুত্থাপন করেন, অনেক সময় বেশ শ্রমসামক্ষ একঘেয়েমিতে। এরা বেষ্টনীবদ্ধ জায়গায় ভয় পান খোলামেলা প্রশস্ত মাঠে, দীর্ঘ বিস্তৃত রাস্তা কিংবা বিথিকায়। এদের সঙ্গে কেউ থাকলে নিরাপদ বোধ করেন যদি পেছনে অনুসরণকারী কোনো গাড়ি থাকে। তা সত্ত্বেও এই একই ধরনের মিল থেকে শুরু হলেও বিভিন্ন রোগী তার নিজস্ব ব্যক্তিগত অবস্থা বলা যাক এমন সব মেজাজ তৈরি করেন যা অন্যান্য রোগীদের সম্পূর্ণ বিপরীত হতে পারে। যেমন ধরুন, কেউ ভয় করেন শুধু সরু রাস্তা, আবার কেউ শুধু চওড়া রাস্তা। কেউ হাঁটতে পারেন যদি আশেপাশে দু একজন লোক থাকে, আবার কেউ পারেন চারপাশে ভিড় ঘিরে থাকলে। একইভাবে হিস্টেরিয়ায় দেখা যাবে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের বিপুল সমাবেশ ছাড়াও সবসময় প্রচুর সাধারণ উপসর্গ থাকে যা কোনো সরল ঐতিহাসিক পদ্ধতিতে ব্যাখ্যাদানের বিরোধিতা করছে। আমরা যেন ভুলে না যাই যে বিশেষ উপসর্গগুলি রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সাহায্য করে। ধরুন, এক হিস্টেরিয়া রোগীর ক্ষেত্রে একটি বিশেষ উপসর্গের সূত্র সন্ধান করতে করতে পেছিয়ে যাওয়া গেল এক বা একাধিক অভিজ্ঞতায়। যেমন ধরা যাক, একটি হিস্টেরিয়ায় বমন রোগের ক্ষেত্রে সূত্র সন্ধান করে পৌঁছানো গেল একাধিক অত্যন্ত অপ্রীতিকর অভিজ্ঞতার কাছে। কিন্তু আবার আরেকটি বমনের ঘটনায় বেশ গণ্ডগোলে পড়ে যেতে হয় এটা দেখে যে সেখানে একেবারে ভিন্ন কতকগুলি আপাত কারণমূলক অভিজ্ঞতা রয়েছে। এটা দেখে যেন মনেই হয় যে হিস্টেরিয়ায় রোগী হলেই
তাকে কোনো এক অজ্ঞাত কারণে বমি করতে হবে এবং বিশ্লেষণ মারফত কোনো ঐতিহাসিক উপাদান নজরে এলে ধরে নিতে হবে যে সেসব নেহাতি কোনো অজুহাত। কোনো এক সুযোগে ভেতরের কোনো প্রয়োজন যেন তার উদ্দেশ্য সিদ্ধ করার জন্য তাদের নিয়ন্ত্রণ দখল করে নিয়েছে। এ থেকে আমরা এক হতাশাজনক সিদ্ধান্তে আসতে পারি যে স্নায়বিক উপসর্গের এক একটি আলাদা চেহারার সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া যায় বটে, তাদের সঙ্গে রোগীর অভিজ্ঞতার সম্পর্ক বিচার করে, কিন্তু ওই একই ক্ষেত্রের আরও ঘন ঘন ঘটতে থাকা বিশেষ নিজস্ব উপসর্গগুলির ব্যাখ্যাদানের বেলায় আমাদের বিজ্ঞান কোনো কাজ করে না। এছাড়াও উপসর্গের ঐতিহাসিক অর্থ দৃঢ় প্রত্যক্ষভাবে অন্বেষণ করার সময় যেহেতু যেসব অসুবিধা দেখা যায় তারও কোনো বিস্তৃত ব্যাখ্যা আমি আপনাদের দিইনি। অবশ্য তা আমি দেবও না। এটা ঠিকই যে আমি আপনাদের কাছ থেকে কিছু লুকোতে চাই না কিংবা কোনো জিনিস সম্পর্কে অতিরিক্ত বাড়িয়েও বলতে চাই না, কিন্তু তার মানে আবার এও নয় যে আমাদের উভয় পক্ষের ক্ষেত্রে অনুধাবনের একদম শুরুতেই আমি আপনাদের চিন্তাভাবনায় সব গুলিয়ে দেব কিংবা বোকা বানাবো। এটা সত্য যে উপসর্গ ব্যাখ্যার প্রক্রিয়া আমরা সবে বুঝতে শুরু করেছি, কিন্তু যেটুকু জ্ঞান অর্জন করা গেছে সেটুকুই আমাদের প্রথমে আঁকড়ে ধরতে হবে বা সযত্নে রক্ষা করতে হবে, এবং তারপর যা অজ্ঞাত তার সমুদয় অসুবিধে ধাপে ধাপে পেরিয়ে আসতে হবে। আমি আপনাদের কিছুটা আনন্দ দিতে পারি এটা ভাবতে বলে যে এক প্রকার উপসর্গের সঙ্গে আরেক প্রকার উপসর্গের মৌলিক কোনো পার্থক্য আছে এরকম কিছু অনুমান করা খুব একটা সম্ভব নয়। যদি উপসর্গে ভিন্ন ভিন্ন চেহারার সঙ্গে নির্ভুলভাবে রোগীর অভিজ্ঞতার সম্পর্ক থাকে, তাহলে এটাও সম্ভব যে রোগের বিশেষ নিজস্ব উপসর্গের সঙ্গে সাধারণভাবে মানবজাতির একটি বিশেষ নিজস্ব অভিজ্ঞতার সম্পর্ক আছে। স্নায়ুরোগে নিয়মিত পুনঃপুন ঘটতে থাকা অন্যান্য বৈশিষ্ট্যগুলি, যেমন আবেশমূলক স্নায়ুরোগের পুনরাবৃত্তি এবং সন্দেহ, একটি সাধারণ মানবিক প্রতিক্রিয়া হতে পারে, যা কিনা রোগী তার বিকারের ঘরে অনেকগুণ বাড়িয়ে দেখতে বাধ্য হয়। সংক্ষেপে বলা যাক, অতি দ্রুত হতাশ হয়ে সব কিছু ছেড়ে ছুড়ে দেওয়ার কোনো কারণ নেই, বরং দেখা যাক এক্ষেত্রে আর কী পাওয়া যায়। প্রায় একই ধরনের অসুবিধে স্বপ্নতত্ত্বের ক্ষেত্রেও দেখা যাবে, যা নিয়ে আমি আমার আগের স্বপ্ন সংক্রান্ত বক্তৃতায় বিশেষ আলোচনা করতে পারিনি। স্বপ্নের ব্যক্ত বিষয়বস্তুগুলি বহু বিচিত্র এবং তাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের পার্থক্য প্রচুর। তবু আমরা এই বিষয়বস্তুর বিশ্লেষণ করে কী পাওয়া যেতে পারে তাও বিস্তৃতভাবে দেখিয়েছি। কিন্তু এছাড়াও আরও অন্যান্য স্বপ্ন আছে যা স্বপ্নের নিজস্ব বৈশিষ্ট্য সম্পন্ন, যাদের প্রায় সকলে দেখে থাকেন, অর্থাৎ একই বিষয়বস্তু সম্পন্ন স্বপ্ন যাদের সমীক্ষণ করার অসুবিধেও প্রায় একই রকমের। এসব স্বপ্ন হচ্ছে পড়ে যাওয়ার, ওড়ার, ভাসার, সাঁতার কাটার, বাধাপ্রাপ্ত হওয়ার, নগ্ন হওয়ার এবং আরও অন্যান্য কিছু উদ্বেগ স্বপ্ন, যাদের সংশ্লিষ্ট ব্যক্তি বা দ্রষ্টা অনুযায়ী প্রথমে একটা তারপর আরেকটা ব্যাখ্যা দেওয়া সম্ভব, তাদের একঘেয়ে এবং বিশেষ পুনরাবৃত্তির কোনো ব্যাখ্যা ছাড়াই। কিন্তু এসব স্বপ্নে আমরা লক্ষ্য করব তাদের সাধারণ ভিত্তিভূমিকে ঘিরে রয়েছে নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ভিন্ন ভিন্ন নকশা বা কারুকার্য। সম্ভবত তারাও স্বপ্নজীবন সম্পর্কে প্রাপ্ত আরও অন্যান্য জ্ঞান ও তথ্যের সঙ্গে শেষ পর্যন্ত খাপ খেয়ে যাবে, যা কিনা অন্যান্য স্বপ্ন অনুশীলন ও অনুধাবন করে পাওয়া গেছে। তথ্যের ওপর বল প্রয়োগের সাহায্যে নয়, বরং ধীরে ধীরে এই সব বিষয় সম্পর্কে আমাদের জ্ঞানের পরিধি বিস্তৃত করে।